আজকের পড়া শুরু করছি একটা হাফ সেল দিয়ে, যার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। তোমরা আগের দিন অনেকগুলো বিষয় সম্পর্কে জেনেছিলে ইলেকট্রোকেমিস্ট্রির। তার মধ্যে একটা টপিক ছিল ড্যানিয়েল সেল। সেখানে তোমরা দেখেছিলে যে কিভাবে একটা গোটা সেল ফর্ম করে এবং একটা কমপ্লিট সেলের মধ্যে কিভাবে দুটো হাফ সেল থাকে এবং তারা একজন কাজ করে অ্যানোড রূপে, একজন কাজ করে ক্যাথোড রূপে। আজকে আমরা সেরকমই একটা হাফ সেল সম্পর্কে জানব, যার নাম হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। সংক্ষেপে বলা হয় SHE, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি অ্যানোড রূপেও কাজ করে, ক্যাথোড রূপেও কাজ করে। এবং যেহেতু এটি একটি হাফ সেল, তাই এর সঙ্গে অপর কোনো অর্ধকোষকে যোগ করলে তখনই একটা পূর্ণ কোষ গঠন হয়। কোনো SHE বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড অ্যানোড রূপে কাজ করবে না ক্যাথোড রূপে কাজ করবে সেটা ডিপেন্ড করে এর সঙ্গে কী ধরনের হাফ সেল আমরা অ্যাড করছি এবং সেই হাফ সেলে কী ধরনের তড়িৎদ্বার রয়েছে তার ওপর, তার প্রকৃতির ওপর। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন তড়িৎদ্বারের গঠনটা আমরা প্রথমে একটু জেনে নিই। খুব সিম্পল, দেখতে পাচ্ছ যে একটা পাত্র নেওয়া হয়েছে। যেহেতু নামের মধ্যেই স্ট্যান্ডার্ড কথাটা রয়েছে, তার মানেই হচ্ছে আমরা যেসব কন্ডিশনে কাজ করব সেগুলো সব স্ট্যান্ডার্ডাইজড। যেরকম টেম্পারেচার থাকবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, কনসেন্ট্রেশন থাকবে, যে সলিউশন নিয়ে আমরা কাজ করব তার কনসেন্ট্রেশন থাকবে 1 মোলার। যদি গ্যাস নিয়ে কাজ করি সে গ্যাসের ক্ষেত্রে চাপ থাকবে 1 অ্যাটমসফিয়ার। এগুলো সব স্ট্যান্ডার্ডাইজ কন্ডিশন, তোমরা আগের দিন জেনেছো। তো স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের ক্ষেত্রে গঠনটা কিভাবে বানানো হয়, একটা পাত্রের মধ্যে খানিকটা হাইড্রোজেন ক্লোরাইড দ্রবণ নেওয়া হয়, HCl দ্রবণ, যার কনসেন্ট্রেশন হচ্ছে 1 মোলার। HCl তোমরা জানো তীব্র তড়িৎ বিশ্লেষ্য, কাজেই সেটা আয়নে বিয়োজিত অবস্থায় থাকে, অর্থাৎ H+ এবং Cl- আয়নে বিয়োজিত অবস্থায় তারা দ্রবণে এক্সিস্ট করে। একটা মোটা কাঁচনলকে দেখতে পাচ্ছ দ্রবণের মধ্যে নিমজ্জিত অবস্থায় রাখা আছে। কাঁচনলের ভেতরে প্ল্যাটিনাম তার প্রবেশ করানো থাকে। এই প্ল্যাটিনাম তার দেখো একদম নিচে একটা পাতের সঙ্গে কানেক্ট করা রয়েছে। এই পাতটাও কিন্তু প্ল্যাটিনামের। কেমন? তাহলে একটা পাত্রে খানিকটা 1 মোলার HCl সলিউশন নিয়ে তার মধ্যে একটা মোটা কাঁচনলকে ডোবানো হয়। কাঁচনলের ভেতর দিয়ে একটা প্ল্যাটিনাম তার প্রবেশ করিয়ে সেটাকে একটা প্ল্যাটিনাম পাতের সঙ্গে যুক্ত করা থাকে। ব্যাস, আর কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। এবারে কি ঘটে দেখি। কাঁচনলের ওপরের দিকে দেখো একটা ওপেনিং রয়েছে, সেখান দিয়ে 1 অ্যাটমসফিয়ার চাপযুক্ত হাইড্রোজেন গ্যাস প্রবেশ করানো হয়। যখনই হাইড্রোজেন গ্যাস প্রবেশ করছে, প্লাটিনাম পাতে গিয়ে সে H+ আয়নে পরিণত হচ্ছে ইলেকট্রন বর্জনের মাধ্যমে। তাহলে যে রিয়াকশানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস থেকে H+ আয়ন পাচ্ছি অ্যাকোয়াস মিডিয়ামে, ইলেকট্রন ত্যাগ হচ্ছে। যেহেতু ইলেকট্রন বর্জন হচ্ছে, বুঝতেই পারছো যে এটা একটা জারণ প্রক্রিয়া বা অক্সিডেশন। এবারে অক্সিডেশন কোথায় ঘটে তোমরা জানো, আগের দিনও দেখেছো। অক্সিডেশন সবসময় ঘটে অ্যানোডে। তার মানে এখানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড কী হিসেবে বিহেভ করলো? অ্যানোড হিসেবে আচরণ করলো। ঠিক আছে, এবারে দেখছি যে কিভাবে ক্যাথোড রূপে কাজ করে। ক্যাথোড রূপে যখন কাজ করবে কি হবে, নিচের যে HCl সলিউশনটা নিয়েছি তার মধ্যে যে H+ আয়নগুলো রয়েছে, সেই H+ আয়নগুলো প্ল্যাটিনাম পাত থেকে ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে কিসে পরিণত হবে? হাইড্রোজেন গ্যাসে। তাহলে H+ আয়ন থেকে আমরা হাইড্রোজেন গ্যাস পাচ্ছি। অর্থাৎ যেহেতু এখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে, তাহলে রিডাকশন ঘটছে। রিডাকশন কিসে ঘটে? ক্যাথোডে ঘটে। তাহলে যখন আমরা H+ আয়ন থেকে হাইড্রোজেন গ্যাস পাচ্ছি, তখন স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড ক্যাথোড রূপে আচরণ করছে। তাহলে দেখতে পাচ্ছ একটা সিঙ্গেল হাফ সেল কিভাবে অ্যানোড রূপে কাজ করছে, কিভাবে ক্যাথোড রূপে কাজ করছে। এখন এই গোটা বিক্রিয়াটাকে যদি একটা সিঙ্গেল রিয়াকশান দিয়ে আমরা প্রকাশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব কি, ½ H2 রিভার্সিবল H+। রিভার্সিবল কথাটার মানে হচ্ছে উভমুখী। যেহেতু আমরা গ্যাস থেকে আয়ন পাচ্ছি,
বা আয়ন থেকে গ্যাস পাচ্ছি, যখন অ্যানোড হচ্ছে এবং যখন ক্যাথোড হচ্ছে তার উপর ডিপেন্ড করে। কেমন? সেই জন্য আমরা রিভার্সিবল সাইনটা ইউজ করছি, যে বিক্রিয়াটা দুদিকেই ঘটতে পারে। তাহলে এটা হচ্ছে গোটা তড়িৎদ্বারে কি বিক্রিয়া হচ্ছে সেটাকে আমরা এভাবে প্রকাশ করলাম। যদি সেল রিপ্রেজেন্টেশন বানাতে চাই সেক্ষেত্রে কি করব? আগের দিন সেল রিপ্রেজেন্টেশন কি করে বানাতে হয় শিখিয়েছিলাম। সেখানে দেখো, যেহেতু এটা একটা হাফ সেল, কাজেই কোনো ডবল স্ল্যাশের কনসেপ্ট এখানে থাকবে না, অর্থাৎ অ্যানোড পার্ট বা ক্যাথোড পার্ট এখানে কিন্তু মিসিং। কেমন? একটা সিঙ্গেল হাফ সেল নিয়ে যেহেতু আমরা কাজ করছি, কাজেই আমাদের সেল রিপ্রেজেন্টেশন যখন দেখাবো একটা সিঙ্গেল স্ল্যাশ দিলেই চলবে। সেক্ষেত্রে আমরা কি লিখব? যেহেতু প্ল্যাটিনাম তড়িৎদ্বার ইউজ হয়েছে, পিটি লেখা হয়েছে। এবারে কি হচ্ছে, H2 গ্যাস আমরা 1 অ্যাটমসফিয়ারে প্রবেশ করিয়েছিলাম, তাহলে হাইড্রোজেন গ্যাস থেকে আমরা পাচ্ছি H+ আয়ন, তার কনসেন্ট্রেশনগুলো ব্র্যাকেটে দেওয়া হয়েছে। গ্যাসের ক্ষেত্রে 1 অ্যাটমসফিয়ার, আর H+ আয়ন যেটা পাচ্ছি, যেহেতু অ্যাকোয়াস মিডিয়ামে পাচ্ছি, তার কনসেন্ট্রেশন হচ্ছে 1 মোলার। তাহলে আমরা গ্যাস থেকে আয়ন পাচ্ছি বা আয়ন থেকে গ্যাস পাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে একটা গ্যাস আয়ন ইলেকট্রোড। ক্লিয়ার? দেখা গেছে এই যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, আইইউপিএসির মত অনুসারে এই তড়িৎদ্বারের ইলেকট্রোড পোটেনশিয়ালের মান হয় 0, এটা মনে রাখবে। এবং এই কারণেই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে নির্দেশক তড়িৎদ্বার হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে একটা মানদণ্ড বা একটা প্রমাণ হিসেবে কল্পনা করা হয়, এবং এর সাপেক্ষে অর্থাৎ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে বাকি সমস্ত ধাতুর তড়িৎদ্বার বিভব নির্ণয় করা হয়। ঠিক আছে? এখন প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কখন অ্যানোড হিসেবে কাজ করবে, কখন ক্যাথোড হিসেবে কাজ করবে, সেটা কার ওপর ডিপেন্ড করে বললাম? এই হাফ সেলের সঙ্গে যে অর্ধকোষটা আমরা যোগ করব, সেই অর্ধকোষে কোন তড়িৎদ্বার রয়েছে তার প্রকৃতির ওপর। সেটা একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাই। এখানে দুটো ছবি রয়েছে, প্রত্যেকে আগে প্রথম ছবিটা দেখো। প্রথম ছবিতে দেখো, প্রথম যে কন্টেনার নিয়েছি অর্থাৎ অ্যানোড সাইডে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। ডান দিকে যে পার্টটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে কপার সালফেট দ্রবণে কপার রড। এই হাফ সেলটাকে কিন্তু তোমরা চিনেছিলে কোথায়? ড্যানিয়েল সেল পড়ার সময়। ড্যানিয়েল সেলের ডান দিকে ছিল কপার সালফেটের মধ্যে কপার রড। সেখানে কি ঘটেছিল? কপার সালফেট দ্রবণ থেকে Cu2+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হচ্ছিল এবং ক্যাথোডের গায়ে সঞ্চিত হচ্ছিল। এখানেও সেম টু সেম ঘটবে। কপার সালফেট দ্রবণ থেকে Cu2+ আয়ন কপার রডে গিয়ে ধাতব কপারে পরিণত হবে। যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, অর্থাৎ এখানে ঘটবে বিজারণ, রিডাকশন কোথায় হয়? ক্যাথোডে হয়। তাহলে কপার সালফেটের মধ্যে এই যে কপার রড প্রবেশ করানো রয়েছে, এই পুরো হাফ সেলটা ক্যাথোড রূপে কাজ করছে। তাহলে সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড অবশ্যই অ্যানোড রূপে বিহেভ করবে। ঠিক আছে? তাহলে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সঙ্গে যদি কপার সালফেট উইথ কপার রড আমরা সিস্টেমটা নিই, সেক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন ইলেকট্রোড নিজে অ্যানোড রূপে কাজ করছে। এবারে ওপরে যে ভোল্টামিটারের সঙ্গে কানেক্ট করা রয়েছে, সেক্ষেত্রে ধরে নাও রিডিং দেখালো ভোল্টামিটার এক্স। কেমন? আমরা এখানে দেখাবো যে এক্স এর মান কিভাবে নির্ণয় করছি। যেহেতু এক্স হচ্ছে পূর্ণ একটা কোষের ইলেকট্রোড পোটেনশিয়াল বা তড়িৎদ্বার বিভব, তাহলে আমরা এক্সকে E0 সেল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। E0 সেলের ফর্মুলা আমরা আগের দিন পড়েছিলাম, E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। তাহলে ফর্মুলায় যদি আমরা বসাই মানগুলো, E0 সেলের জায়গায় বসাচ্ছি এক্স, E0 ক্যাথোডের জায়গায় বসাবো কপার, কারণ কপার সিস্টেমটা হচ্ছে ক্যাথোড, কপার 2+ থেকে কপার, মাইনাস E0 অ্যানোডের ভ্যালু বসাবো। অ্যানোড রূপে কে কাজ করেছে? স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। তাহলে সেরকম বসালাম। এবার আমরা একটু আগেই কি পড়েছি যে আইইউপিএসি মান অনুসারে হাইড্রোজেন ইলেকট্রোডের ইলেকট্রোড পোটেনশিয়াল হয় 0।
তাহলে দেখো এক্সের ভ্যালু যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে কপার ইলেকট্রোড পোটেনশিয়ালটাই এক্সের সমান হচ্ছে। অর্থাৎ আমরা এখানে কি করলাম, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডকে অ্যানোড রূপে ব্যবহার করে তার সাপেক্ষে আমরা কপার ইলেকট্রোডের ইলেকট্রোড পোটেনশিয়াল নির্ণয় করলাম। ক্লিয়ার হয়েছে? এবারে পরের ছবিটায় আসো। এখানে দেখো ড্যানিয়েল সেলের বাঁদিকে যে পোর্শনটা ছিল, অর্থাৎ জিঙ্ক সালফেট সলিউশনে জিঙ্ক রড নিমজ্জিত ছিল এবং সেখানে কি ঘটনা ঘটছিল, জিঙ্ক রড থেকে জিঙ্ক আয়ন Zn2+ রূপে সলিউশনে আসছিল ইলেকট্রন বর্জনের মাধ্যমে। মনে পড়ছে? সেখানে জিঙ্ক রডে ইলেকট্রনগুলো স্টে করছিল, ফলে জিঙ্ক রড মাইনাস আয়ন ক্যারি করছিল, যার জন্য জিঙ্ক রডকে আমরা অ্যানোড বলছিলাম। সেই হাফ সেলটাকেই এখানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সঙ্গে কানেক্ট করা হলো। তাহলে দুটো হাফ সেল মিলে একটা পূর্ণ সেল গঠন হলো। এবারে জিঙ্ক সালফেটে জিঙ্ক রড মানেই সেটা অ্যানোড রূপে এখানে কাজ করছে। তাহলে এখানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড কী রূপে বিহেভ করবে? অবশ্যই ক্যাথোড রূপে আচরণ করবে। ঠিক? তাহলে ধরো ওপরের যে ভোল্টামিটার রয়েছে সে ভোল্টামিটার রিডিং দেখাচ্ছে ওয়াই। এবারে আমরা ওয়াই এর মানটা বার করব। ওয়াইকে ধরে নিচ্ছি একটা পূর্ণ কোষের তড়িৎদ্বার বিভব। সেক্ষেত্রে আমরা ফর্মুলায় বসাচ্ছি, E0 সেলের জায়গায় ওয়াই বসাবো, সমান লিখব E0 ক্যাথোড। ক্যাথোড এখানে কে আছে? স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, সেটাই আমরা লিখেছি E0 H+12H2। আচ্ছা, মাইনাস লিখব E0 অ্যানোড। অ্যানোড হিসেবে এখানে কে আছে? Zn2+ Zn। এখানে একটু কারেকশন করে নেবে, E0 Zn2+টা আগে হবে, Znটা পরে হবে, কারণ রিডাকশন পোটেনশিয়ালের টার্মে আমরা সবসময় ইলেকট্রোড পোটেনশিয়ালকে এক্সপ্রেস করে থাকি। এবারে দেখো আইইউপিএসি মান অনুসারে হাইড্রোজেন টার্মটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। তাহলে কে পড়ে থাকছে? শুধু -E0 অফ Zn2+ Zn, যার ভ্যালু দাঁড়াচ্ছে ওয়াই। তার মানে জিঙ্ক তড়িৎদ্বারের ভ্যালুটা আলটিমেটলি দাঁড়াচ্ছে -y, মাইনাসটাকে আমরা ওপাশে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে জিঙ্ক সালফেটের মধ্যে জিঙ্ক রড, এই সিস্টেমের ইলেকট্রোড পোটেনশিয়াল আমরা বার করলাম ওয়াই। কার সাপেক্ষে বার করলাম? অবশ্যই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সাপেক্ষে। তাহলে যেভাবে আমরা কপার সিস্টেম এবং জিঙ্ক সিস্টেমে ইলেকট্রোড পোটেনশিয়াল বার করলাম স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের মাধ্যমে, সেরকমই বিভিন্ন ধাতুর কিন্তু ইলেকট্রোড পোটেনশিয়াল নির্ণয় করা সম্ভব হয়। কারোর ক্ষেত্রে ভ্যালু প্লাসে বেরোয়, কারোর ক্ষেত্রে মাইনাসে বেরোয়। যেরকম কপারের ক্ষেত্রে এখানে প্লাস বেরোলো, আবার জিঙ্কের ক্ষেত্রে মাইনাস ভ্যালু পেলাম। ঠিক আছে? এবারে যদি এই সমস্ত মৌলের বিজারণ বিভবগুলোকে বা ইলেকট্রোড পোটেনশিয়ালকে আমরা কম থেকে বেশিতে সাজাই, মানে মাইনাস থেকে শুরু করে প্লাসে যাই, মানে ক্রমবর্ধমান মান অনুযায়ী সাজাই, তাহলে উপর নিচে সাজালে সব ধাতুগুলোর ক্ষেত্রে একটা লম্বা শ্রেণী পাওয়া যাবে, যে শ্রেণীটাকে আমরা বলি তড়িৎ রাসায়নিক শ্রেণী। মৌলগুলোকে যদি তাদের ক্রমবর্ধমান বিজারণ বিভবের মান অনুসারে উপর নিচে সাজানো হয় তাহলে একটা শ্রেণী পাওয়া যায়, যাকে বলা হয় তড়িৎ রাসায়নিক শ্রেণী বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। তোমাদের প্রত্যেকের টেক্সট বইতেই দেখবে এক পাতা জুড়ে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দেওয়া আছে। পুরো সিরিজটা মনে রাখা একটু টাফ, সেক্ষেত্রে যদি মনে না রাখতে পারো সেক্ষেত্রে কতগুলো বিশেষ বিশেষ ইলেকট্রোড যেগুলো অঙ্কের ক্ষেত্রে বেশি ইউজ হয় বা যেগুলো দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোয়েশ্চেন আসে, সেগুলো একটু চেষ্টা করবে মনে রাখার, যে কার পরে কে আছে। ভ্যালুগুলো মনে রাখতে হবে না, সেগুলো সাপ্লাই করা থাকবে, কিন্তু পজিশনগুলো মনে রাখলে ভালো, যে কার পরে কে আছে। এখানে ছবিতেও আমি সবকটা দেখাইনি। সবচেয়ে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যাকে দিয়ে শুরু হয় সে হচ্ছে লিথিয়াম, আর ফ্লোরিনকে দিয়ে শেষ হয়। ভ্যালুগুলো লক্ষ্য করলে দেখবে মাইনাস থেকে শুরু হয়েছে, মানে কম থেকে শুরু হয়েছে, আর প্লাসে গিয়ে শেষ হয়েছে। ঠিক আছে? একদম প্রথমে রয়েছে লিথিয়াম, লিথিয়ামের পরে আরও অনেকে আছে, তারপরে হচ্ছে জিঙ্ক, জিঙ্কের ভ্যালু দেখতে পাচ্ছ -0.76। জিঙ্কের পরে আরও অনেকে আছে, তারপরে আছে এফি আয়রন, আয়রনের ভ্যালু হচ্ছে 0.44,
আস্তে আস্তে ভ্যালু কিন্তু বাড়ছে। এফির পরে আরও বেশ কিছু বাদ দিয়ে হাইড্রোজেন রয়েছে। হাইড্রোজেনকে আমি পিঙ্ক বক্সে রেখেছি, তার কারণ হচ্ছে হাইড্রোজেন নির্দেশক তড়িৎদ্বার হিসেবে ব্যবহার হয়, একটু আগেই বলেছি। একে প্রমাণ হিসেবে ধরে নিয়ে এর সাপেক্ষেই আমরা বাকি ধাতুগুলোর ইলেকট্রোড পোটেনশিয়াল ক্যালকুলেট করি, ঠিক আছে। আচ্ছা, হাইড্রোজেনের নিচে যারা রয়েছে কপারের ভ্যালু দেখো হাইড্রোজেনের থেকে বেশি, +0.34 ভোল্ট। কপারের পরে আরও অনেকে আছে, তারপরে সিলভার +0.80 ভোল্ট। একদম শেষে রয়েছে ফ্লুরিনের ভ্যালু হচ্ছে +2.87 ভোল্ট। এই যে আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণী পেলাম, এই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে দেখো মাঝখানে রয়েছে হাইড্রোজেনের ওপরে কিছু ধাতু স্থান পেয়েছে, তারা হচ্ছে হাইড্রোজেনের তুলনায় বেশি তড়িৎ ধনাত্মক। আর কিছু ধাতু হাইড্রোজেনের নিচে স্থান পেয়েছে, তারা হচ্ছে হাইড্রোজেনের তুলনায় কম তড়িৎ ধনাত্মক মৌল, ঠিক আছে। এখন এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর কতগুলো সুন্দর বৈশিষ্ট্য আছে, সেগুলো একটু মনে রাখতে হবে। যেরকম ওপর থেকে আমরা যত নিচের দিকে যাব, E0 ভ্যালু ক্রমশ বৃদ্ধি পাবে। দেখো মাইনাস থেকে শুরু হয়েছে, প্লাসে শেষ হয়েছে, তাহলে ওপর থেকে নিচে ক্রমশ ভ্যালুগুলো বেড়েছে। সেকেন্ড হচ্ছে যার বিজারণ বিভব যত বেশি, E0 ভ্যালু মানেই তো সেটা বিজারণ বিভব, রিডাকশন পোটেনশিয়াল। যার রিডাকশন পোটেনশিয়াল যত বেশি, সে নিজে তত বেশি বিজারিত হবে। নিজে বেশি বিজারিত হওয়া মানেই হচ্ছে অন্যকে তত বেশি জারিত করবে। এটুকু একদম মনে রেখে দেবে যে যার রিডাকশন পোটেনশিয়াল যত বেশি, সে নিজে তত বেশি বিজারিত হবে এবং অন্যকে তত বেশি জারিত করবে। তার মানে কি, যত আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের ওপর থেকে নিচে নামবো, যে মৌলগুলো নিচে রয়েছে সেগুলো নিজে বিজারিত হবে বেশি, অন্যকে জারিত করবে বেশি, মানে জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, ওপর থেকে নিচে জারণ ক্ষমতা বাড়বে এবং নিজে বিজারিত হবে বেশি। এটুকু মনে রাখলেই বাকি সব কে জারিত হচ্ছে কে বিজারিত হচ্ছে সেগুলো সব মনে পড়ে যাবে, ঠিক আছে। তাহলে একটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ধরো লিথিয়াম আর জিঙ্ক, এদের পজিশন যদি তোমার জানা থাকে সেক্ষেত্রে বলতে পারবে কে বিজারিত হবে কে জারিত হবে। যার ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু বেশি সে বিজারিত হবে। বেশি কার? লিথিয়াম আর জিঙ্কের মধ্যে জিঙ্কের বেশি, তাই তো, লিথিয়ামের কম, তাহলে বিজারিত হবে জিঙ্ক, জারিত হবে লিথিয়াম। লিথিয়াম আর আয়রনের মধ্যে কে বিজারিত হবে? যেহেতু আয়রনের ইলেকট্রোড পোটেনশিয়াল বেশি, তাহলে আয়রন বিজারিত হবে, লিথিয়াম জারিত হবে। আয়রন আর কপারের মধ্যে কে বিজারিত হবে? কে নিচে রয়েছে? কপার নিচে রয়েছে, তাহলে কপার বিজারিত হবে। কপার আর ফ্লুরিনের মধ্যে ফ্লুরিন নিচে আছে, তাহলে মানে ফ্লুরিন বিজারিত হবে, কপার জারিত হবে। এইভাবে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে আমরা সাহায্য নিয়ে থাকি। কে জারিত হবে কে বিজারিত হবে এই ধরনের প্রশ্ন থাকলে তখন এই সিরিজের দরকার পড়ে। আচ্ছা, থার্ড যে বৈশিষ্ট্যটা বলবো সেটা হচ্ছে যার E0 ভ্যালু নেগেটিভ সে অ্যানোড রূপে আচরণ করে, যার E0 ভ্যালু পজিটিভ সে ক্যাথোড রূপে আচরণ করে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে। কেমন? যেরকম ধরো আমরা যদি আয়রন তড়িৎদ্বার নিই আর কপার তড়িৎদ্বার নিই, যদি জিজ্ঞেস করা হয় কে অ্যানোড হবে কে ক্যাথোড হবে, তাহলে আয়রন যেহেতু E0 ভ্যালু নেগেটিভ, আয়রন হবে অ্যানোড। কপারের যেহেতু E0 ভ্যালু পজিটিভ, তাহলে কপার আচরণ করবে ক্যাথোড হিসেবে। যদি বলা হয় লিথিয়াম আর আয়রন, এর মধ্যে কে হবে অ্যানোড কে হবে ক্যাথোড, যার E0 ভ্যালু খুব কম অর্থাৎ লিথিয়াম সে হবে অ্যানোড, যার বেশি সে হবে ক্যাথোড, আয়রন হবে ক্যাথোড। এইভাবে। কেমন? তাহলে বুঝতেই পারছো যে এই ধরনের কনক্লুশনে আসার জন্য তোমাদের পজিশনগুলো কিন্তু মনে রাখতে হবে। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে যে টাইপের প্রশ্ন মাঝে মধ্যেই আসে, একটা প্রশ্ন আমি দিয়েছি দেখো, তিনটের ভ্যালু দিয়ে দিয়েছে, জিঙ্কের, সিলভারের, কপারের E0 ভ্যালুগুলো দিয়ে দিয়েছে, বলেছে কে সবচেয়ে ভালো বিজারক। কে সবচেয়ে ভালো বিজারক? বিজারক মানে কি? যারা অন্যকে বিজারণে সাহায্য করে। অন্যকে বিজারণে সাহায্য করা মানেই হচ্ছে নিজে ভালো জারিত হওয়া, তাই তো? অপোজিটটাই তো করে, নিজে ভালো জারিত হলে অন্যকে বিজারিত হতে সাহায্য করে।
এখন কে বেশি জারিত হয়? যার ইলেকট্রোড পোটেনশিয়াল কম হয়। যার ইলেকট্রোড পোটেনশিয়াল বেশি হয় সে ভালো বিজারিত হয়, যার ইলেকট্রোড পোটেনশিয়াল কম সে ভালো জারিত হয়। তাহলে এই তিনজনের মধ্যে দেখো সাজানোই আছে পরপর, কার সবচেয়ে ইলেকট্রোড পোটেনশিয়াল কম? জিঙ্কের, -0.76 ভোল্ট। তার মানে জিঙ্ক সবচেয়ে ভালো জারিত হবে বা অন্যকে বিজারণে ভালো সাহায্য করবে, তার মানে সবচেয়ে ভালো বিচারক হচ্ছে জিঙ্ক। পরের প্রশ্ন দিয়েছে কার জারণ ক্ষমতা সবচেয়ে বেশি? জারণ ক্ষমতা মানে হচ্ছে অন্যকে ভালো জারিত করবে, অন্যকে ভালো জারিত করা মানেই হচ্ছে নিজে ভালো বিজারিত হবে। নিজে ভালো বিজারিত কখন হবে? যদি তার ইলেকট্রোড পোটেনশিয়াল হাই হয়। তাহলে দেখো তিনজনের মধ্যে ইলেকট্রোড পোটেনশিয়াল কার সবচেয়ে হাই? কপারের, তার মানে কপারের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি হবে। কেমন? নেক্সট কোয়েশ্চেন, তিনটে ভ্যালু দিয়ে দিয়েছে, ক্রোমিয়াম, ক্রোমেট আয়ন আর পারম্যাঙ্গানেট আয়ন। তিনটে E0 ভ্যালু আমাদের দেওয়া আছে। জিজ্ঞাসা করেছে শক্তিশালী জারক পদার্থ কে হবে? অপশান রয়েছে ক্রোমিয়াম আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন, পারম্যাঙ্গানেট আয়ন। কোনটা ঠিক? শক্তিশালী জারক, জারক মানে কি? অন্যকে জারণে সাহায্য করবে। অন্যকে জারণে সাহায্য করা মানেই হচ্ছে নিজে বিজারিত হবে। নিজে কে ভালো বিজারিত হবে? যার ইলেকট্রোড পোটেনশিয়াল সবচেয়ে হাই। সবচেয়ে হাই এখানে কার? দেখো ম্যাঙ্গানেট সিস্টেমের, পারম্যাঙ্গানেট সিস্টেমের 1.51 ভোল্ট। তাহলে আমাদের সবচেয়ে নিচের যে E0 ভ্যালুটা আছে সেটাই সবচেয়ে শক্তিশালী জারক। কিন্তু আমি যদি টিক মার্ক দিতে চাই ABC কোনটা ঠিক, তাহলে সেখানে দেখো দুটো অপশানই রয়েছে, Mn2+ রয়েছে, MnO4- রয়েছে। তাহলে কোনটায় টিক দেবো? সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কোন আয়নটা অ্যাকচুয়ালি বিজারিত হচ্ছে, সেই তো অন্যকে জারিত করবে। তাহলে বিজারিত কে হচ্ছে এটা জানতে গেলে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বারটা আমাদের দুই ক্ষেত্রে জানতে হবে। Mn2+ কত? সেটা 2 দেখতেই পাচ্ছি। আর MnO4- কত? MnO4- অক্সিডেশন নাম্বার যদি বার করতে হয় সেক্ষেত্রে আমরা কী করি? Mn-এরটা জানি না, x ধরে নিচ্ছি। অক্সিজেনের হয় -2 করে, 4 দুগুণে -8 ইকুয়াল টু আমরা -1 বসাবো, কারণ এটা একটা অ্যানায়ন, অ্যানায়নের চার্জ রয়েছে -1। তাহলে এক্সের ভ্যালু কত বেরোচ্ছে দেখো? +7। অর্থাৎ পারম্যাঙ্গানেট আয়নে Mn-এর অক্সিডেশন স্টেট হচ্ছে +7। সেখান থেকে Mn2+ যদি গঠন করে তাহলে কটা ইলেকট্রন নিতে হবে? 5টা। 5টা ইলেকট্রন নিয়েছে মানেই পারম্যাঙ্গানেট আয়ন কিন্তু রিডাকশন করছে, মানে নিজে বিজারিত হচ্ছে। অর্থাৎ নিজে বিজারিত হচ্ছে মানেই অন্যকে জারিত করছে, অর্থাৎ জারক পদার্থ হিসেবে কিন্তু আমরা তাহলে পারম্যাঙ্গানেট আয়নকেই টিকমার্কটা দেব। হলো? নেক্সট একটা অঙ্ক, ছোট্ট অঙ্ক বলেছে 1 মোলার HCl দ্রবণের সঙ্গে এফির বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হবে কি? একটা ইলেকট্রোড পোটেনশিয়াল দিয়ে দিয়েছে আয়রন সিস্টেমের। তাহলে HCl থেকে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে মানেই সেখানে রিডাকশান ঘটছে, যেটা আমরা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডে পড়লাম যে H+ আয়ন থেকে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে মানে রিডাকশান ঘটছে। রিডাকশান কোথায় হয়? ক্যাথোডে হয়। এখন হাইড্রোজেন ইলেকট্রোড ক্যাথোড রূপে কাজ করবে কি করবে না সেটা ডিপেন্ড করে কার ওপর? হাইড্রোজেন ইলেকট্রোড সিস্টেমের সঙ্গে যে হাফ সেলটা যুক্ত আছে, এখানে যেরকম আয়রনের হাফ সেল যুক্ত আছে, আয়রনের ওপর ডিপেন্ড করবে যে হাইড্রোজেন অ্যানোড হবে না ক্যাথোড হবে। সেটা আমরা কি করে ডিসিশন নেব? আয়রনের ইলেকট্রোড পোটেনশিয়ালের মানটা আমাদের দরকার, যেটা এখানে দিয়ে দিয়েছে -0.44 ভোল্ট। অর্থাৎ এই মানটা দেখো হাইড্রোজেনের চেয়ে কম, হাইড্রোজেনের তো 0 আর এখানে -0.44, তার মানে হচ্ছে আয়রন হলো হাইড্রোজেনের চেয়ে বেশি তড়িৎ ধনাত্মক। মাইনাস ভ্যালু মানেই বুঝতে পারছো ইলেকট্রোকেমিক্যাল সিরিজে আয়রনের অবস্থান হচ্ছে হাইড্রোজেনের ওপরে, ওপরে মানেই হচ্ছে বেশি তড়িৎ ধনাত্মক। অর্থাৎ বেশি তড়িৎ ধনাত্মক মৌলের ক্ষেত্রেই কিন্তু হাইড্রোজেন ক্যাথোড রূপে আচরণ করে, আর কম তড়িৎ ধনাত্মক মৌল হলে অ্যানোড রূপে আচরণ করত। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ, হাইড্রোজেন উৎপন্ন হবে, যেহেতু হাইড্রোজেন ইলেকট্রোড ক্যাথোড রূপে বিহেভ করবে,
তার ফলে H+ আয়ন থেকে আমরা হাইড্রোজেন পাবো। এবার কিভাবে হাইড্রোজেন পাচ্ছি সেটা আমাদের থ্রু রিয়াকশন দেখাতে হবে। আমরা হাফ সেল রিয়াকশনগুলো ফর্ম করতে পারবো। Fe থেকে Fe2+ হচ্ছে, দুটো ইলেকট্রন বর্জন করে অক্সিডেশন হচ্ছে। আচ্ছা, রিডাকশন হাফ সেলে কী হচ্ছে, H+ আয়ন থেকে আমরা H2 পাচ্ছি। দুটো হাফ সেল রিয়াকশনকে যদি টোটাল করা হয় তাহলে দুটো ইলেকট্রন দুপাশ থেকে কেটে যাবে, যেটা পড়ে থাকবে Fe + 2H+ থেকে পাচ্ছি Fe2+ প্লাস হাইড্রোজেন গ্যাস। ক্লিয়ার? তাহলে এইখান অবধি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আমরা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড পড়লাম এবং সিরিজটা আমাদের কমপ্লিট হলো। এবং সিরিজ সংক্রান্ত কী কী প্রশ্ন মোটামুটি আসে একটা প্যাটার্ন, কিছু প্যাটার্ন আমরা দেখলাম। নেক্সট যেটা শুরু করব সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোলাইটিক সেলের সঙ্গে ইলেকট্রোকেমিক্যাল সেলের কি ডিফারেন্স একদম শুরুর দিনে আমি খানিকটা বলেছিলাম যে ইলেকট্রোকেমিক্যাল সেলে কোন শক্তিতে পরিণত হয়, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। কিন্তু ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে উল্টো ঘটবে, অর্থাৎ তড়িৎ শক্তি থেকে আমরা রাসায়নিক শক্তি উৎপন্ন করব। এটা হচ্ছে একদম বেসিক ডিফারেন্স। আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্ষেত্রে দেখছিলে যে অ্যানোড নেগেটিভ ছিল। অ্যানোড হিসেবে কে ছিল ড্যানিয়েল সেলে? জিঙ্ক রড। মনে পড়ছে? জিঙ্ক রড নেগেটিভ চার্জ ছিল। আর ক্যাথোড হিসেবে কে ছিল? কপার রড। কপার রড ছিল পজিটিভলি চার্জড। তাহলে ইলেকট্রোকেমিক্যাল সেলে অ্যানোড ছিল নেগেটিভ আর ক্যাথোড হচ্ছে পজিটিভ। কিন্তু ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে উল্টো হয়, অ্যানোড হয় পজিটিভ, ক্যাথোড হয় নেগেটিভ। এই দুটোই ডিফারেন্স। একটা হচ্ছে ইলেকট্রোলাইটিকের ক্ষেত্রে আমরা তড়িৎ শক্তি প্রয়োগ করে রাসায়নিক শক্তি পাচ্ছি, আর সেকেন্ড হচ্ছে অ্যানোড থাকছে এখানে পজিটিভ, ক্যাথোড হচ্ছে নেগেটিভ। বাকি সব সেম। ওখানেও যেরকম অ্যানোডে জারণ ঘটছিল, ক্যাথোডে বিজারণ হচ্ছিল, ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রেও তাই। অ্যানোডে অক্সিডেশন হয়, ক্যাথোডে রিডাকশন হয়। এখন সেলের গঠনটা একটু দেখে নিই। একটা পাত্রের মধ্যে খানিকটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেওয়া হয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত অবস্থায় নেওয়া যায় বা জলে দ্রবীভূত অবস্থাতে নেওয়া যায়। গলিত মানে হচ্ছে শুধু আমরা হিট দিয়ে গলিয়ে তার মধ্যে অ্যানোড এবং ক্যাথোডকে প্রবেশ করাবো। আর জলীয় দ্রবণ মানে তো জানো, জলের সঙ্গে মিশিয়ে তার মধ্যে অ্যানোড ক্যাথোড থাকবে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য নেব একটা পাত্রের মধ্যে, তার মধ্যে দুটো তড়িৎদ্বার আংশিক নিমজ্জিত থাকে এবং এই তড়িৎদ্বার দুটোকে পরিবাহী তার দ্বারা ব্যাটারির সঙ্গে যুক্ত করা থাকে। ব্যাটারির যেটা হাই পোটেনশিয়াল মানে প্লাস, সেটাকে আমরা বড় দাগ দিয়ে দেখাই, আর যেটা লো পোটেনশিয়াল মাইনাস, সেটাকে আমরা ছোট দাগ দিয়ে দেখাই। যখনই তড়িৎ চালনা শুরু হয়, তড়িৎ প্রবাহ আমরা প্রয়োগ করি, তখনই কি হয়, অ্যানোড যেহেতু প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত, তাহলে অ্যানোড পজিটিভলি চার্জড হয় এবং ক্যাথোড নেগেটিভলি চার্জড হয়। এখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সবসময় আয়নে বিয়োজিত অবস্থায় থাকে, তাহলে দ্রবণে বেশ কিছু প্লাস থাকে অর্থাৎ ক্যাটায়ন থাকে, আর বেশ কিছু মাইনাস থাকে বা অ্যানায়ন থাকে। যেহেতু অ্যানোড ব্যাটারির প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত, তাহলে অ্যানোড কাদেরকে টানবে? অপোজিটকে টানবে, মানে মাইনাসকে টানবে। মাইনাস মানে কে? অ্যানায়ন। তার মানে ইলেকট্রোলাইটিক সেলে অ্যানোডে কারা যাচ্ছে? অ্যানায়নরা যাচ্ছে, আর ক্যাথোডে কারা যাচ্ছে? ক্যাটায়নরা যাচ্ছে। ঠিক আছে? তাহলে ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে দুটো জিনিস মনে করে রাখবে, একটা হচ্ছে অ্যানোড পজিটিভ, ক্যাথোড নেগেটিভ। অ্যানোডে যায় অ্যানায়ন, ক্যাথোডে যায় ক্যাটায়ন, ব্যাস। নেক্সট আমরা দেখব যে এই যে ইলেকট্রোলিসিস হচ্ছে ইলেকট্রোলাইটিক সেলে, সেগুলো কটা বিষয়ের ওপর ডিপেন্ড করছে। যেরকম 1 নম্বর, তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতি। আমরা যদি NaCl নিই, এক ধরনের ইলেকট্রোলিসিস পাবো, যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিই, অন্য ধরনের ইলেকট্রোলিসিস পাবো। তো প্রকৃতির ওপর ডিপেন্ড করে। সেকেন্ড হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের মাধ্যম। আমরা মাধ্যম মানে কি, গলিত হিসেবে নিচ্ছি না জলীয় দ্রবণে নিচ্ছি। গলিত হিসেবে মানে হচ্ছে জাস্ট হিট দিয়ে গলিয়ে তার মধ্যে অ্যানোড ক্যাথোড দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করছি, সেখানে জলের কোনো অস্তিত্ব নেই। আর জলীয় দ্রবণ মানে কি, জলে মিশিয়ে তার মধ্যে তড়িৎ চালনা হচ্ছে, দুটো কিন্তু আলাদা। থার্ড হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যর গাঢ়ত্ব, মানে আমরা তড়িৎ বিশ্লেষ্যকে গাঢ় অবস্থায় নিচ্ছি না
লঘু অবস্থায় নিচ্ছি। আর ফোর্থ হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি, সক্রিয় তড়িৎদ্বার নেওয়া হচ্ছে না নিষ্ক্রিয় তড়িৎদ্বার নেওয়া হচ্ছে। এ সম্পর্কে একটু বলে রাখি, পরে আবার বলবো। নিষ্ক্রিয় তড়িৎদ্বার কাদের বলা হয়? নিষ্ক্রিয় তড়িৎদ্বার হচ্ছে তারাই যে সমস্ত তড়িৎদ্বার কোনো রিয়াকশানে পার্টিসিপেট করে না, শুধুমাত্র ইলেকট্রন গ্রহণ আর বর্জনেই সাহায্য করে, নিজেরা কোনো রিয়াকশানে ইনভলভ হয় না, তারা হচ্ছে নিষ্ক্রিয়। আর কিছু সক্রিয় তড়িৎদ্বার আছে যারা দ্রবণে যে আয়নরা থাকে, অ্যানায়ন এবং ক্যাটায়ন, তাদের কিছু হওয়ার আগেই নিজেরা রিয়াকশানে ইনভলভ হয়ে যায়, তারা হচ্ছে খুব সক্রিয় তড়িৎদ্বার। ঠিক আছে, তাহলে এদের ওপরেও কিন্তু তড়িৎ বিশ্লেষণে বিভিন্ন প্রভাব পড়ে সক্রিয় এবং নিষ্ক্রিয় তড়িৎদ্বারের জন্য। এই সবকটা কেসই আমরা এবারে স্টাডি করব আলাদা আলাদাভাবে। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিষ্ক্রিয় তড়িৎদ্বার থাকবে এবং গলিত তড়িৎ বিশ্লেষ্য নেব। তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণ নয়, গলিত, শুধুমাত্র হিট দিয়ে গলিয়েছি, কোনো জলের কনসেপ্ট এখানে নেই। ঠিক আছে, যেমন প্রথমটা দেখো, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ কিভাবে হবে? NaCl কী কী আয়নে ভাঙবে? Na+ এবং Cl-। তড়িৎদ্বার হিসেবে রয়েছে প্লাটিনাম, একদমই নিষ্ক্রিয়, কোনো রিয়াকশানে অংশগ্রহণ করে না। আচ্ছা, ক্যাথোড হচ্ছে প্ল্যাটিনাম, অ্যানোড হচ্ছে গ্রাফাইট, দুজনেই নিষ্ক্রিয়। তাহলে এখানে ক্যাটায়ন কে হচ্ছে Na+, অ্যানায়ন হচ্ছে Cl-। ক্যাটায়ন যাবে ক্যাথোডে, অ্যানায়ন যাবে অ্যানোডে। Na+ গেছে ক্যাথোডে, সেখানে গিয়ে ইলেকট্রন গ্রহণ করেছে, ধাতব সোডিয়ামে পরিণত হয়েছে। Cl- গেছে অ্যানোডে, সেখানে ইলেকট্রন বর্জন করেছে এবং ক্লোরিন পরমাণুতে পরিণত হয়েছে। ক্লোরিন পরমাণু একা থাকতে পারে না, দুটো ক্লোরিন পরস্পর যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করছে। তার মানে NaCl এর তড়িৎ বিশ্লেষণে আমরা কি পাচ্ছি? ক্যাথোডে পাচ্ছি ধাতব সোডিয়াম আর অ্যানোডে পাচ্ছি ক্লোরিন গ্যাস। কেমন? নেক্সট আমরা তড়িৎ বিশ্লেষ্য নিয়েছি ম্যাগনেসিয়াম ব্রোমাইড। সেক্ষেত্রে কিভাবে আয়ন হচ্ছে? Mg2+ ভাঙছে ক্যাটায়ন আর Br- ভাঙছে অ্যানায়ন। ক্যাটায়ন যাবে ক্যাথোডে, ম্যাগনেসিয়াম 2+ ক্যাথোডে গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, ধাতব ম্যাগনেসিয়াম গঠন করেছে। অ্যানায়ন গেছে অ্যানোডে, সেখানে গিয়ে ইলেকট্রন বর্জন করেছে, ব্রোমিন গঠন করেছে। ব্রোমিন তো একা থাকতে পারে না, দুটো ব্রোমিন মিলে Br2 গ্যাস, ব্রোমিন গ্যাস হিসেবে অ্যানোড থেকে আমরা ব্রোমিন গ্যাস পাচ্ছি, আর তাহলে ক্যাথোডে পাচ্ছি ধাতব ম্যাগনেসিয়াম। থার্ড একটা দেখাই, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কিভাবে ভাঙছে? ক্যাটায়ন হিসেবে উৎপন্ন করছে অ্যালুমিনিয়াম 3+, অ্যানায়ন হিসেবে উৎপন্ন করছে Cl-। ক্যাটায়ন যাবে ক্যাথোডে, ক্যাথোডে অ্যালুমিনিয়াম 3+ গেছে, তিনটে ইলেকট্রন গ্রহণ করেছে, ধাতব অ্যালুমিনিয়াম উৎপন্ন করছে। অ্যানোডে দেখো, অ্যানায়ন গেছে, দুটো ইলেকট্রন মাইনাস হয়ে সেখান থেকে Cl2 উৎপন্ন করেছে। এটা আমি একবারে লিখেছি, তোমরা যদি শুধু সিঙ্গেল ক্লোরিন মাইনাস দিয়ে দেখাতে চাও সেটাও হবে, তারপরে যদি দুটো ক্লোরিনকে অ্যাড করে Cl2 বানাও সেটাও হবে। আচ্ছা, প্রথম রিয়াকশানে দেখো তিনটে ইলেকট্রন, সেকেন্ড রিয়াকশানে দেখো দুটো ইলেকট্রন, তাহলে দুটোকে ব্যালেন্স করতে হলে আমরা একটা ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করেছি, একটা ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করেছি। গুণ করে দেখো দু ক্ষেত্রেই 6টা করে ইলেকট্রন, তাহলে টোটাল যে রিয়াকশানটা পাচ্ছি সেটা হচ্ছে 2Al3+ প্লাস 6Cl- থেকে আমরা পাচ্ছি 2Al মানে ধাতব অ্যালুমিনিয়াম এবং 3 অণু ক্লোরিন গ্যাস। তাহলে এইভাবে তড়িৎ বিশ্লেষণের প্রকৃতি অনুযায়ী কিন্তু তড়িৎ বিশ্লেষণের প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। এটা আমরা পড়লাম নিষ্ক্রিয় তড়িৎদ্বার এবং গলিত তড়িৎ বিশ্লেষ্য। নেক্সট যেটা পড়ব সেটা হচ্ছে নিষ্ক্রিয় তড়িৎদ্বার যেমন ছিল থাকবে। তড়িৎ বিশ্লেষের জলীয় দ্রবণ নেব, আগেরটায় পড়লাম গলিত, এবারে নেব জলীয় দ্রবণ। তার মানে এখানে জলও কিন্তু আয়ন ফর্মেশনে কন্ট্রিবিউট করবে, কারণ জল হচ্ছে আমরা জানি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, তাহলে প্রথম যেটা রয়েছে দেখো গাঢ় NaCl এর দ্রবণ, মানে NaCl রয়েছে আর তার সঙ্গে কে আছে? জল। NaCl ভেঙেছে Na+ Cl-, H2O ভেঙেছে H+ OH-। তাহলে অ্যানোডে যায় অ্যানায়নরা, এখানে কটা অ্যানায়ন পাচ্ছি আমরা? Cl-, OH-। ক্যাথোডে যাবে ক্যাটায়ন, কী কী ক্যাটায়ন রয়েছে আমাদের? Na+, H+। এবারে কথা হচ্ছে এই দুটো ক্যাটায়ন এবং দুটো অ্যানায়নের মধ্যে কে আগে জারণ হবে, কার আগে বিজারণ হবে?
এটা আমরা কি করে বুঝবো? তখন আমাদের হেল্প লাগবে যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আমরা একটু আগে পড়লাম সেটা। আমি সাইডে খানিকটা সিরিজ লিখেছি বাদ দিয়ে, তার মধ্যে তোমরা যেগুলোকে খুঁজে নাও সেগুলো হচ্ছে যে 4টে ক্যাটায়ন অ্যানায়ন আমাদের রয়েছে সেগুলো। দেখো, সোডিয়াম, হাইড্রোজেন, ক্লোরিন মাইনাস, হাইড্রক্সাইড আয়ন, ঠিক আছে, হাইড্রক্সিল আয়ন। কার পজিশন কোথায় রয়েছে দেখতে পাচ্ছ? প্রথমে বলি ক্যাথোডের কথা। ক্যাথোডে কারা যাবে? ক্যাটায়ন। ক্যাটায়ন হিসেবে আমার কে আছে? সোডিয়াম আছে আর হাইড্রোজেন আছে। কে আগে যাবে? ক্যাথোডে কি হয়? রিডাকশন হয়। এখানে কার বিজারণ আগে ঘটবে? আমরা একটু আগে কি পড়লাম? যে যার অবস্থান নিচে সে বিজারণ হবে আগে, যার ইলেকট্রোড পোটেনশিয়াল হাই। যেহেতু হাইড্রোজেন এবং সোডিয়ামের মধ্যে দেখতে পাচ্ছ হাইড্রোজেন নিচে রয়েছে, তাহলে হাইড্রোজেন হবে আগে বিজারণ। তাহলে ক্যাথোডে আগে H+ আয়ন যাবে। H+ আয়ন গেছে, ইলেকট্রন গ্রহণ করেছে, হাইড্রোজেন গ্যাস গঠন করেছে। আচ্ছা, নেক্সট যাচ্ছি অ্যানোডে। অ্যানোডে দুটো অ্যানায়ন আছে আমাদের, Cl- আর OH-। কার আগে জারণ হবে? আমরা একটু আগে কি পড়লাম? যার E0 ভ্যালু যত কম, অর্থাৎ যার অবস্থান ওপরে, সেটার আগে জারণ হবে। Cl- এবং OH- মধ্যে কে ওপরে আছে? ক্লোরাইড আয়ন। তাহলে ক্লোরাইড আয়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। ঠিক আছে, এক্ষেত্রে দেখো H+ আয়ন এবং Cl- আয়ন জারণ এবং বিজারণে অংশগ্রহণ করছে। কারা পড়ে থাকছে সলিউশনে? Na+ পড়ে থাকছে, যার কোনো রিডাকশন হলো না, আর পড়ে থাকছে OH-, যার কোনো অক্সিডেশন হলো না। এই Na+ আর OH- যুক্ত হয়ে NaOH গঠন করে এবং দ্রবণ তাহলে ক্ষারীয় প্রকৃতির হচ্ছে, যে দ্রবণটা পড়ে থাকছে। আচ্ছা, এক্ষেত্রে দুটো জিনিস আমি দেখতে বলবো, সেটা হচ্ছে পিএইচ এর মান কিভাবে পরিবর্তন হলো। এখানে দেখতে পাচ্ছ যে H+ আয়ন তার রিডাকশন ঘটে যাচ্ছে, মানে H+ আয়ন হাইড্রোজেন গ্যাস রূপে উড়ে যাচ্ছে। তাহলে H+ আয়নের গাঢ়ত্ব কী হবে? আস্তে আস্তে কমবে। H+ আয়নের গাঢ়ত্ব কমবে মানেই দ্রবণের অ্যাসিডিটি কী হবে? অ্যাসিডিটি বাড়বে না ক্ষারকীয়তা বাড়বে? H+ আয়ন তো গ্যাস হয়ে উড়ে যাচ্ছে, তাহলে সেখানে দ্রবণের আম্লিকতা কমে যাচ্ছে। আম্লিকতা কমে যাচ্ছে মানেই ক্ষারকীয়তা বাড়ছে। ক্ষারকীয়তা বাড়লে পিএইচের ভ্যালু কী হয়? ইনক্রিজ করে। তার মানে এই তড়িৎ বিশ্লেষণে পিএইচের ভ্যালু আস্তে আস্তে বাড়ছে। সেকেন্ডলি দেখতে বলবো NaCl এর গাঢ়ত্ব। যে NaClটা আমরা শুরুতে নিয়েছিলাম তড়িৎ বিশ্লেষ্য রূপে, সেটা তো আস্তে আস্তে আয়নে ভেঙে যাচ্ছে। Cl- অক্সিডেশনে পার্টিসিপেট করে ক্লোরিন গ্যাস তৈরি করে ফেলছে। তাহলে Cl- এর গাঢ়ত্ব কমে যাচ্ছে মানেই NaCl এর গাঢ়ত্বও ফল করছে। ঠিক আছে, তাহলে পিএইচ বাড়ছে, NaCl এর গাঢ়ত্ব কমছে। এরকম ছোট ছোট কোয়েশ্চেন ভেতর থেকে দিতে পারে, সেগুলো ভাবা প্র্যাকটিস করবে। সেকেন্ড যে তড়িৎ বিশ্লেষণটা দেখব সেটা হচ্ছে লঘু NaCl এর দ্রবণ। আগেরটা পড়লাম গাঢ় NaCl, এটা পড়বো লঘু NaCl। লঘু NaCl মানেই বুঝতে পারছো সেখানে তড়িৎ বিশ্লেষ্য পরিমাণটা কম, জলের পরিমাণটা অনেক বেশি। তাহলে সেক্ষেত্রে আমরা কী কী আয়ন পাচ্ছি দেখি। NaCl ভাঙছে Na+Cl- আর জল ভাঙছে H+OH-। কিন্তু এখানে যেহেতু জলের পরিমাণ অনেক বেশি, কাজেই H+ এবং OH- এর সংখ্যা কিন্তু প্রচুর। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, তাহলে অ্যানোডে কারা যাচ্ছে? অ্যানায়নরা যাচ্ছে। ক্যাথোডে কারা যাচ্ছে? ক্যাটায়নরা যাচ্ছে। অ্যানোডে যাওয়ার জন্য কোন কোন অ্যানায়ন রয়েছে আমার? OH- এবং Cl-। আর ক্যাথোডে কোন ক্যাটায়নরা যাচ্ছে? H+, Na+। পাশে আমি ইলেকট্রোকেমিক্যাল সিরিজে ওদের পজিশনটা দিয়েছি, কার পরে কে আছে। প্রথমে ক্যাথোডে এসো। ক্যাথোডে কি ঘটবে? কে আগে বিচারিত হবে? Na না H? কার অবস্থান নিচে আছে? হাইড্রোজেন নিচে, তার মানে হাইড্রোজেন আগে বিচারিত হবে। দেখো, H+ আয়ন থেকে আমরা H2 পেয়েছি। নেক্সট হচ্ছে অ্যানোড। অ্যানোডে কে আগে জারিত হবে? Cl- ওপরে, OH- নিচে, তাহলে Cl- আগে জারিত হবে। কিন্তু এখানে এক্সেপশনাল কেস হচ্ছে জলের পরিমাণ যেহেতু অনেক বেশি, লঘু NaCl দ্রবণ নিয়েছি আমরা,
তাহলে সেখানে জল অনেক বেশি, OH মাইনাসের সংখ্যা অনেক বেশি, সেই কারণে এখানে কিন্তু Cl মাইনাসের আগেই OH মাইনাস জারণে অংশগ্রহণ করবে এবং 4টে হাইড্রক্সিল মূলক একত্রে যুক্ত হয়ে অক্সিজেন এবং জল গঠন করবে। তাহলে সেক্ষেত্রে আমরা টোটাল সমীকরণটা যেটা পাচ্ছি, ক্যাথোডের ক্ষেত্রে রিয়াকশানকে আমরা 2 দিয়ে গুণ করে নেব, কারণ ওখানে 2টো ইলেকট্রন রয়েছে আর এদিকে 4টে ইলেকট্রন রয়েছে, তো টোটাল যোগ করে যেটা পাবো সেটাই হচ্ছে পুরো রিয়াকশান। আমরা H+ এবং OH মাইনাসের রিয়াকশানে হাইড্রোজেন পাচ্ছি, জল পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি। ঠিক আছে, নেক্সট একটা এক্সেপশনাল আর একটা দেখাবো, সেটা হচ্ছে আগের দুটো আমরা পড়লাম প্ল্যাটিনাম ইলেকট্রোড ছিল, নিষ্ক্রিয় তড়িৎদ্বার। এখানে ইলেকট্রোডটা চেঞ্জ করে হয়েছে মার্কারি তড়িৎদ্বার, পারদের তড়িৎদ্বার। এটাও কিন্তু নিষ্ক্রিয়, এটা সক্রিয় নয়, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে একটা বিশেষ অবজারভেশন রয়েছে। সেটা কীরকম দেখো, এখানেও কিন্তু NaCl Na+, Cl- ভেঙেছে, H2O H+, OH মাইনাসে ভেঙেছে। ক্যাথোডে গেছে ক্যাটায়ন, গিয়ে ধাতব সোডিয়াম গঠন করছে। ধাতব সোডিয়াম কেন গঠন হলো এখানে? Na+ এবং H+ এর মধ্যে আগে যাওয়ার কথা ছিল কিন্তু H-এর, কারণ হাইড্রোজেনের অবস্থান নিচে, হাইড্রোজেনের বিজারণের সম্ভাবনা ছিল বেশি, কিন্তু গেছে হচ্ছে সোডিয়াম। কেন গেছে? যেহেতু ক্যাথোড রূপে এখানে মার্কারি ইলেকট্রোড, এখানে কিন্তু সোডিয়াম মার্কারি ইলেকট্রোডের কাছে যাওয়ার প্রবণতা দেখায় বেশি, কারণ হচ্ছে সোডিয়াম পারদ সংকর গঠন করবে বলে। যেহেতু আমরা জানি যে সোডিয়ামের সঙ্গে পারদের মিশ্রণে একটা পারদ সংকর গঠন হয় এবং এই গঠনের টেন্ডেন্সি থাকার জন্য কিন্তু হাইড্রোজেনকে সরিয়ে সোডিয়াম আগে রিডাকশন হয়। অ্যানোডের পার্টটা যা ছিল তাই থাকবে, অর্থাৎ ক্লোরিন মাইনাস এবং OH মাইনাসের মধ্যে যেহেতু ক্লোরিন মাইনাস ওপরে, কাজে ক্লোরিনের আগে জারণ ঘটবে, ক্লোরিন সেখান থেকে Cl2 ফর্ম করে বেরিয়ে গেছে। কিন্তু ক্যাথোড পার্টে কিন্তু এই এক্সেপশনাল কেসটা ঘটে, এটা তোমরা খেয়াল রাখবে। তাহলে এখান অবধি আমরা নিষ্ক্রিয় তড়িৎদ্বারের পার্ট শেষ করছি। নেক্সট যেটা পড়বো সক্রিয় তড়িৎদ্বার, মানে তড়িৎ বিশ্লেষের জলীয় দ্রবণে সক্রিয় তড়িৎদ্বার কিভাবে প্রভাব ফেলছে। দেখো, প্রথমে সক্রিয় তড়িৎদ্বার ছাড়াটা পড়ে নাও, তারপরে সক্রিয় তড়িৎদ্বারের ভূমিকাটা দেখতে তাহলে সুবিধা হবে। কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। কপার সালফেট ভাঙছে Cu2+ SO4 2-এ। যেহেতু জলীয় দ্রবণ তাই সেখানে জলও থাকছে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলে জলও ভেঙে H+ ক্যাটায়ন এবং OH- অ্যানায়ন উৎপন্ন করছে। তাহলে ক্যাথোড পার্টে এসে প্রথমে ক্যাথোড পার্টে কোন কোন ক্যাটায়ন যাচ্ছে? Cu2+ যাচ্ছে আর H+ যাচ্ছে। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আমি পাশে দিয়েছি, H আর হাইড্রোজেন আর কপারের মধ্যে কে নিচে আছে দেখতে পাচ্ছ? কপার, তার মানে কপার আগে বিজারিত হবে। সেরকমই Cu2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হয়েছে এবং ক্যাথোডের গায়ে সঞ্চিত হচ্ছে, ফলে ক্যাথোড আস্তে আস্তে পুরু হচ্ছে। অ্যানোডে আসি। অ্যানোডে কোন কোন ক্যাটায়ন অ্যানায়নরা যায়? OH- যায় আর সালফেট আয়ন যায়। এখন ইলেকট্রোকেমিক্যাল সিরিজে OH- রয়েছে ওপরে, তাহলে OH- জারণ আগে হবে। সেরকমই 4টে OH গঠন হয়ে সেখান থেকে আমরা O2 পাচ্ছি, জল পাচ্ছি। কোন কোন ক্যাটায়ন আর অ্যানায়ন থেকে গেল দ্রবণে? H+ থেকে গেল আর সালফেট আয়ন থেকে গেল। এরা দুজনে পরস্পর বিক্রিয়া করে H2SO4 গঠন করে ফেলে, ফলে দ্রবণ অ্যাসিড ধর্মী হয়। এই ইলেকট্রোলিসিসটা আমরা পেলাম নিষ্ক্রিয় প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে। এবার আমরা সক্রিয় ইলেকট্রোড ব্যবহার করব। সক্রিয় ইলেকট্রোড হিসেবে আমরা নিচ্ছি কপার তড়িৎদ্বারকে। ঠিক আছে, কি চেঞ্জ হয় ভালো করে লক্ষ্য করো। কপার সালফেট ভেঙেছে Cu2+ SO4 2-, H2O ভেঙেছে H+ OH-। ক্যাথোড পার্টে এসো। হাইড্রোজেন এবং কপারের মধ্যে কার রিডাকশন আগে হবে? কপারের হবে, যেহেতু কপার নিচে। ধাতব কপার গঠন হয়েছে, ক্যাথোড পুরু হচ্ছে। এবারে এসো অ্যানোডে। অ্যানোডে কিন্তু কপার অ্যানোড রয়েছে এবং কপার কিন্তু সক্রিয়। ঠিক আছে, তাহলে অ্যানোডে যে তিনজন এখানে অবস্থান করছে, 1 নম্বর হচ্ছে কপার, 2 নম্বর হচ্ছে OH- অ্যানায়ন আর সালফেট হচ্ছে আর একটা অ্যানায়ন, তিনজনে রয়েছে। এখন তিনজনের মধ্যে কে আগে জারণ হবে?
কার আগে জারণ হবে? ইলেকট্রোকেমিক্যাল সিরিজে দেখো সবচেয়ে ওপরে কিন্তু রয়েছে কপার, তার মানে কপারের সবচেয়ে আগে জারণ হবে। সেই কারণে OH মাইনাস এবং সালফেট মাইনাস এই দুটো অ্যানায়নকে সরিয়ে কপার অ্যানোড থেকে কপার পরমাণু দ্রবণে আসে Cu2+ আয়ন রূপে, এবং সেটা অবশ্যই ইলেকট্রন বর্জন করে বা জারণ প্রক্রিয়ার মাধ্যমে। এই যে কপার অ্যানোড থেকে কপার ক্ষয়ে ক্ষয়ে Cu2+ আয়ন রূপে দ্রবণে আসছে, এর ফলে কি ঘটছে? অ্যানোডের ক্ষয় হচ্ছে। তাহলে একদিকে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হচ্ছে, অন্যদিকে ক্যাথোড পুরু হচ্ছে। এইভাবে যতক্ষণ না অ্যানোড পুরোপুরি ক্ষয় হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু অ্যানোড ক্ষয়ে ক্ষয়ে Cu2+ আয়ন দ্রবণে আসতে থাকবে, এবং সেই Cu2+গুলোই ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে গিয়ে জমা হবে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? একদিকে অ্যানোড ক্ষয়ছে আর একদিকে ক্যাথোড মোটা হচ্ছে। যতক্ষণ না পুরো অ্যানোড ক্ষয় হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কপার আয়ন দ্রবণে আসছে, এবং কপার আয়নের রং হয় তোমরা জানো নীল। কাজেই কপার সালফেট সলিউশনের যে নীল রং সেটা কিন্তু কখনোই ফেড হচ্ছে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না অ্যানোড পুরোপুরি ক্ষয় হয়ে যাচ্ছে। আর একটা কি, কপার সালফেট সলিউশনে যেহেতু কপার আয়ন আসতেই থাকছে অ্যানোড থেকে, যতক্ষণ না ক্ষয় হচ্ছে ততক্ষণ কিন্তু কপার সালফেটের যে গাঢ়ত্ব সেটাও কিন্তু মেনটেন্ড হচ্ছে। যখন অ্যানোড পুরোপুরি ক্ষয় হয়ে যাবে তখন গাঢ়ত্ব কমতে শুরু করবে, কিন্তু তার আগে অবধি কিন্তু দ্রবণের মাত্রা এবং বর্ণ দুটোই কিন্তু অপরিবর্তিত থাকছে অ্যানোড সম্পূর্ণ ক্ষয় না হওয়া পর্যন্ত। তাহলে দেখতে পেলে যে সক্রিয় তড়িৎদ্বার কিভাবে একটা চেঞ্জ আনলো অ্যানোডে, যেটা নিষ্ক্রিয় তড়িৎদ্বারের ক্ষেত্রে হচ্ছিল না সেটা সক্রিয় তড়িৎদ্বারের ক্ষেত্রে হলো। নেক্সট আরেকটা সিস্টেম দেখি, সেটা হচ্ছে সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেটের দ্রবণের তড়িৎ বিশ্লেষণে নিষ্ক্রিয় তড়িৎদ্বার দিয়ে করলে কি হয় দেখে নাও। AgNO3 ভাঙছে Ag+NO3- আর H2O ভাঙছে H+OH-। ক্যাথোডে কারা যাচ্ছে? ক্যাটায়ন Ag+ আর H+। Ag+ আর H+-এর মধ্যে কে নিচে রয়েছে? সিলভার। তার মানে সিলভার আগে বিজারণ হবে। সেরকমই Ag+ থেকে আমরা ধাতব সিলভার পাচ্ছি, এবং সেটা ক্যাথোডের গায়ে জমা হচ্ছে, ক্যাথোড পুরু হচ্ছে। অ্যানোডে কি হচ্ছে? অ্যানোডে আয়নায়ন হিসেবে গেছে OH- আর NO3-। কে ওপরে রয়েছে? OH-, তার মানে OH- জারণ হবে। এখানে 4টে OH থেকে আমরা অক্সিজেন পাচ্ছি। কারা পড়ে থাকছে দ্রবণে? H+ আর NO3- যুক্ত হয়ে তারা HNO3 গঠন করছে, মানে দ্রবণ হচ্ছে অ্যাসিড ধর্মী। এটা হলো নিষ্ক্রিয় প্ল্যাটিনাম তড়িৎদ্বার ইউজ করে এই ধরনের ইলেকট্রোলিসিস পেলাম। যদি আমরা নিষ্ক্রিয় তড়িৎদ্বারের জায়গায় সক্রিয় সিলভার তড়িৎদ্বার ইউজ করি তাহলে সেক্ষেত্রে কি চেঞ্জেস পাবো? একই রকমভাবে এরা ভাঙবে আয়নে। ক্যাথোডে যাবে কে? Ag+ এবং H+। কে নিচে রয়েছে? Ag সিলভার। তাহলে সিলভার প্লাস থেকে আমরা ধাতব সিলভার পাচ্ছি, ক্যাথোড পুরু হচ্ছে। এইটুকু অবধি ক্লিয়ার? অ্যানোডে এসো। অ্যানোডে কিন্তু রয়েছে সক্রিয় সিলভার, আর রয়েছে দুটো অ্যানায়ন, একটা হচ্ছে হাইড্রোক্সাইড, একটা হচ্ছে নাইট্রেট। তিনটের পজিশন দেখো সিরিজে, সবচেয়ে ওপরে রয়েছে সিলভার, তার মানে জারণ ঘটবে সবচেয়ে আগে কার? সিলভারের। দুটো অ্যানায়নকে সরিয়ে অ্যানোড থেকে সিলভার ক্ষয়ে ক্ষয়ে Ag+ আয়ন রূপে দ্রবণে আসবে, অর্থাৎ অ্যানোডের ক্ষয় হবে, ঠিক কপারের মতন। অ্যানোডের ক্ষয় হবে আর এদিকে ক্যাথোড পুরু হবে। যতক্ষণ অ্যানোডের ক্ষয় হবে Ag+ আয়ন দ্রবণে আসবে, এবং সেই Ag+ আয়নগুলোই আস্তে আস্তে ক্যাথোডের থেকে ইলেকট্রন নিয়ে ধাতব সিলভার রূপে ক্যাথোডের গায়ে জমা হবে। এই যে এই প্রসেসটা, এই যে সক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করে এই যে অ্যানোড ক্ষয়ে বেরিয়ে আসছে এবং সেটা ক্যাথোডের গায়ে জমা হচ্ছে, এটাকে আমরা দুটো কাজে লাগাতে পারি। একটা হচ্ছে যদি কোনো অবিশুদ্ধ সিলভার থাকে, সেখান থেকে আমরা বিশুদ্ধ সিলভারকে নিষ্কাশন করতে চাই, তাহলে এই প্রক্রিয়া লাগাতে পারি কাজে। সেখানে অ্যানোড থেকে বিশুদ্ধ সিলভারটা বেরিয়ে আসবে, ইলেকট্রন গ্রহণ করে বিশুদ্ধ সিলভারটুকুই ক্যাথোডের গায়ে জমা হবে, আর যে অবিশুদ্ধগুলো আছে সেগুলো নিচে সলিউশনের নিচে পড়ে থাকবে, যেগুলোকে তোমরা মেটালার্জিতে অ্যানোড মাড হিসেবে পড়েছিলে, মনে পড়ছে? সেইটা ঘটবে। তাহলে কোনো মেটাল রিফাইনিংয়ের ক্ষেত্রে বা বিশুদ্ধীকরণের ক্ষেত্রে আমরা এই প্রক্রিয়াকে কাজে লাগাতে পারি। সেকেন্ড যেটা পারি সেটা হচ্ছে তড়িৎ লেপনে।
কোনো জুয়েলারির গায়ে যদি সিলভার প্লেটিং করতে হয় তাহলে আমরা সেই জুয়েলারিকে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে পারি এবং অ্যানোডে আমরা রাখতে পারি সিলভার। সেখান থেকে কিন্তু অ্যানোড ক্ষয়ে সিলভার আয়ন রূপে দ্রবণে আসবে এবং সেই সিলভারই ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডের গায়ে জমা হবে, অর্থাৎ জুয়েলারির গায়ে প্রলেপটা পড়বে। তাহলে বুঝতে পারছো যে সক্রিয় তড়িৎদ্বার ইউজ করে কিভাবে আমরা তার থেকে লাভ পেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা শুরু থেকে আজকে কী পড়লাম। একটা হাফ সেল দিয়ে স্টার্ট করেছিলাম, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। তারপরে আমরা পড়লাম সেখান থেকে বিভিন্ন ধাতুর ইলেকট্রোড আমরা বার করলাম, সেগুলোকে সিরিজে সাজালাম, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ পেলাম। সেখান থেকে বেশ কিছু প্যাটার্নের কোয়েশ্চেন সলভ করলাম। তারপরে চলে এলাম ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোলাইটিক সেলে আমরা দুটো এক্সেপশনাল দুটো চেঞ্জ পেলাম ইলেকট্রোকেমিক্যালের থেকে। সেটা এক নম্বর হচ্ছে ইলেকট্রোলাইটিকের ক্ষেত্রে আমরা তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি উৎপন্ন করছি, আর সেকেন্ড হচ্ছে ইলেকট্রোলাইটিকে অ্যানোড হচ্ছে পজিটিভ, ক্যাথোড হচ্ছে নেগেটিভ। ইলেকট্রোলাইটিক সেল পড়ে সেখান থেকে আমরা ইলেকট্রোলিসিস জানলাম। ইলেকট্রোলিসিস কোন কোন বিষয়ের ওপর ডিপেন্ড করছে সেই প্রত্যেকটা বিষয়কে আমরা আলাদা আলাদা করে স্টাডি করলাম। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি রইল, এরপর থেকে পরের দিন আবার কন্টিনিউ হবে।